আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ক্লাস কার্যক্রম গত 17 মার্চ হতে বন্ধ রয়েছে। এই অবস্থায় তোমাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যার তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এরকম ক্লাসের ব্যবস্থা করায় সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লাস কার্যক্রমে মনোনিবেশ করি। আমি গতদিন তোমাদের গতিসূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে একটি বস্তু, একটি ড্রামের উপরে একটি বস্তু রয়েছে। দেখো যে বস্তুটি নিচে পড়ছে। এই ধরনের বিষয়কে আমরা কি বলে থাকি? আমরা নিশ্চয়ই এটাকে বলে থাকি কি? পড়ন্ত বস্তু। আমি আজকে পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস শেষে আমরা পড়ন্ত বস্তুর সূত্রগুলো কি তা বলতে পারবো, অভিকর্ষজ ত্বরণ কি তা বলতে পারবো এবং সূত্র ব্যবহার করে পড়ন্ত বস্তু বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে পড়ন্ত বস্তু কাকে বলে? পড়ন্ত বস্তু হচ্ছে যা উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষের প্রভাবে ভূমিতে পৌঁছায় তাকে পড়ন্ত বস্তু বলে। এখানে বিষয় হচ্ছে যে উপর থেকে ছেড়ে দিতে পারি আমরা দুভাবে। আমরা যদি একটি টেনিস বল নিয়ে একটি ছাদে গিয়ে শক্তি দিয়ে নিচের দিকে ড্রপ করি, তারপরেও কিন্তু এটা নিচের দিকে পড়বে। আবার যদি একটি গাছ থেকে একটি আম নিচের দিকে পড়ে, সেটাও কিন্তু নিচের দিকেই পড়বে। তো অভিকর্ষ বলের প্রভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে বস্তুটির আদিবেগ কিন্তু শূন্য হতে হবে। অর্থাৎ স্থির অবস্থা থেকে কোনো বস্তু যদি মুক্তভাবে বা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে, তাকে আমরা বলবো পড়ন্ত বস্তু। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তার আদিবেগ কি হবে? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটির আদিবেগ হবে শূন্য। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষজ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একটি বস্তুকে যদি আমি উপর থেকে ছেড়ে দিই, তাহলে বস্তুটার বেগ প্রতি সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলা হবে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণের মাত্রা L(T⁻²) এবং এর একক হচ্ছে ms⁻²। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সমীকরণের সঙ্গে সবাই পরিচিত আছো যে G=gm/r²। জি দ্বারা বোঝানো হয় অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের যে সূত্র G=gm/r²। বড় হাতের জি দ্বারা বোঝানো হয় মহাকর্ষীয় ধ্রুবক, এম দ্বারা বোঝানো হয় পৃথিবীর ভর এবং আর দ্বারা বোঝানো হয় পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ফর্মুলা দেখলাম G=gm/r², এখানে দেখা যাচ্ছে যে এই সমীকরণে পৃথিবীর ভর এবং মহাকর্ষীয় ধ্রুবক উভয়ই ধ্রুব সংখ্যা। কেবলমাত্র পৃথিবীর ব্যাসার্ধটা পৃথিবীর তা গঠনের কারণে, তার আকৃতির কারণে পরিবর্তিত হয়। জি এর মান নির্ণয়ের জন্য পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করতে হয়, কেননা পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবীটা মেরু অঞ্চলে একটু চাপা এবং বিষুবীয় অঞ্চলে ফাঁপা। এ কারণে জি এর মানটা, যেহেতু আর এর মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন, এ কারণে জি এর মানও বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে থাকে। মেরু অঞ্চলে জি এর মান সবচাইতে বেশি, বিষুব অঞ্চলে সবচেয়ে কম। কেন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি? কারণ মেরু অঞ্চলে বললাম যে পৃথিবীটা একটু চাপা, এই কারণে আর এর মান কি? কম।
আর এর মান যখন কম তখন জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখানে হরের মানটা যখন কম হবে তখন ভাগফল বড় হয়ে যাবে। এ কারণে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, বিষুব অঞ্চলে সবচেয়ে কম। বিষুব অঞ্চলে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ বেশি, সেই কারণে বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মানও কম। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ মান ধরা হয়। আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে আমরা পৃথিবী থেকে যত উপরে উঠতে থাকব জি এর মান তত কমতে থাকবে। কারণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়তে থাকার কারণে পৃথিবীর উপরে গেলে জি এর মান কমতে থাকে। আবার পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা গমন করি তাহলে জি এর মান হ্রাস পেতে থাকে এবং পৃথিবীর অভ্যন্তরে জি এর মান হ্রাস পেতে পেতে এক পর্যায়ে পৃথিবীর কেন্দ্রে গিয়ে অভিকর্ষজ ত্বরণের মান হয় শূন্য, অর্থাৎ জি এর মান হয়ে যায় শূন্য। প্রিয় শিক্ষার্থী, মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিষুব অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্রান্তীয় অঞ্চলে জি এর মান বা অভিকর্ষজ ত্বরণের মান 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং জি এর আদর্শ মান আমরা ব্যবহার করি যেটা, সেটা হচ্ছে 9.8066 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হিসাবের জন্য 9.8 আমরা সাধারণত যখন বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন যে মানটি ব্যবহার করব 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এই পড়ন্ত বস্তুর উপরে সায়েন্টিস্ট গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেছেন। আমরা সেই সূত্রগুলো এখন দেখব। গ্যালিলিও পড়ন্ত বস্তু সম্পর্কে তিনটি সূত্র প্রবর্তন করেন। এই তিনটি সূত্রের মধ্যে প্রথম সূত্রটি হচ্ছে, স্থির অবস্থাও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। স্থির অবস্থা থেকে, অর্থাৎ বস্তুকে কিন্তু প্রথমে তার আদিবেগ শূন্য হতে হবে, তার স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে যদি বিনা বাধায় একাধিক বস্তুকে পড়তে দেওয়া হয় তাহলে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আমাদের একটি ধারণা রয়েছে যে ভারী বস্তুটি আগে পৃথিবীতে পড়বে, যেটি হালকা বস্তু সেটি পরে পৃথিবীতে পড়বে। কিন্তু গ্যালিলিও প্রমাণ করেন যে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ আমি যদি একটা ছাদের উপর থেকে 1 কেজি ভরের একটি বস্তু এবং 10 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দিই তাহলে প্রথম সূত্র অনুসারে দুটো বস্তু একই সময়ে এসে ভূমিতে পতিত হবে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে যদি কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে যত সময় যাবে ওই বস্তুটার বেগ তত বেশি বৃদ্ধি পাবে। কি হারে বৃদ্ধি পাবে? যে অভিকর্ষজ ত্বরণ আমরা শিখলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পাবে। এটাই বলা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আমরা তৃতীয় সূত্রটি দেখি। তৃতীয় সূত্রে বলা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সময় যতই অতিক্রান্ত হবে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে। তবে তিনটি সূত্র অত্যন্ত মনোযোগ সহকারে মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা গতির যে 4টি সমীকরণ শিখেছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এখানে আমরা শিখেছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর গতির সমীকরণের ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর সমীকরণের ক্ষেত্রে এর জায়গায় ব্যবহার করা হয়েছে জি, কারণ এ দ্বারাও আমরা ত্বরণ বুঝি, জি দ্বারাও বুঝি ত্বরণ। এ হচ্ছে আমাদের কোন ত্বরণ? আমরা গাড়িতে যখন যাব তখন যে ত্বরণ সেটা হচ্ছে এ, আর পড়ন্ত বস্তুর ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ সেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করব। এই জন্য সমীকরণটা হয়েছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আমরা শিখেছিলাম এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখানে এস এর পরিবর্তে এইচ ব্যবহার করা হয়েছে কারণ এস দ্বারা বোঝানো হয় সরণ। আর একটি বস্তু যখন উপর থেকে নিচে নামবে তখন তার কি হবে? উচ্চতার পরিবর্তন হবে। এজন্য এখানে হাইটের প্রথম
ফার্স্ট লেটারটা এইচ ব্যবহার করা হয়েছে। আবার এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে আমরা শিখেছিলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে এইচ এবং এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে জি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এখানে আমরা শিখেছিলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এখানে এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে জি এবং এস এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে এইচ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে গতির সমীকরণ পড়ানো হয়েছিল সেখানে শুধু এর পরিবর্তে জি এবং এস এর পরিবর্তে এইচ ব্যবহার করলে আমরা পড়ন্ত বস্তুর সমীকরণগুলো পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনে মনে চিন্তা করো যে এক টুকরো পাথর ও এক টুকরো কাগজ একই উচ্চতা থেকে ছেড়ে দিলে কি হবে। প্রিয় শিক্ষার্থী, যদি এক টুকরো পাথর এবং এক টুকরো কাগজকে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে হিসেব অনুযায়ী দুটো বস্তু একই সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে, যদি বাতাসের বাধা বা অন্য কোনো বাধা না থাকে। যদি আমরা ভ্যাকুয়াম জায়গার ব্যবস্থা করতে পারি তাহলে দুটো বস্তু একই সঙ্গে ভূপৃষ্ঠে পতিত হবে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ কত বৃদ্ধি পায়? মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পায়। তোমাদের জন্য বাড়ির একটি কাজ রয়েছে, এই কাজটি তোমরা অবশ্যই করবে। 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। এক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি এই ফর্মুলা দিয়ে, অথবা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই ফর্মুলা দিয়ে অঙ্কটি করতে পারবে। কোন ফর্মুলা? আবারও বলছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই ফর্মুলা দিয়ে অঙ্কটি সমাধান করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি বিষয় রয়েছে, সিঁড়ি বেয়ে উপরে উঠা বা নামার মধ্যে কোনটি কঠিন? এটা তোমরা নিজেরা চিন্তা করে দেখো। তোমাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকবে। নিয়মিত হাত পরিষ্কার করবে, 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। সবাই